প্রভাবশালী দাদার দাপটে তিনি এখানে রাজ কায়েম করেছেন। ওই প্রযোজক পরিচালকদের কানে কানে কেউ কেউ এসে বলে গিয়েছেন যে মাস্টার মশাই আপনি কিছু দেখেন। এই অদৃশ্য শক্তিটাই তো টলিপাড়াকে নিয়ন্ত্রণ করছে। এই বাঁদরামি কতদিন চলবে? এরা কারা? পরমব্রত কি চপের দোকান দেবে? এরা চায় পরিচালক, অভিনেতা, প্রযোজকরা এদের কাছে নত জানু হয়ে থাকুক। ঠেঁটা হলে চলবে না, আপনাকে প্রভু ভক্ত হতে হবে। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। ইতিমধ্যেই আপনারা বিশ্বাসে অবিশ্বাস এই অনুষ্ঠানের একাধিক পর্ব দেখেছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, এবং সেখানে উঠে এসেছে টলিপাড়ার বিভিন্ন কলা কুশলী শিল্পীদের কথা, এবং সেই কথা থেকে আপনাদের কাছে স্পষ্ট যে টলিউডের অন্দরে একটা গোলযোগ তৈরি হয়েছে। কি সেই গোলযোগ, কি সেই অন্ধকার দিক, সেই বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কপ্রভদা, যেমনটা আমরা বিভিন্ন কলাকুশলী শিল্পীদের কাছ থেকে ইতিমধ্যেই শুনেছি, একটা অচল অবস্থা তৈরি হচ্ছে গিল্ড আর ফেডারেশনের দ্বন্দ্বে। সেখানে সবাই তো কাজ করতেই যাচ্ছে, কিন্তু তবুও পরিচালকরা ফ্লোরে আসার পর টেকনিশিয়ানরা আসছেন না। একটা গোলযোগ পরিস্থিতি, ব্যান করে দেয়া হচ্ছে বিভিন্ন পরিচালকদের। সবাই তো কাজটাই করতে চায়, তবুও এই অচল অবস্থা কেন? প্রথম কথা, এই অচল অবস্থা নিরসনের জন্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে সব পক্ষকে উদ্যোগী হতে হবে, কারণ এই অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকেও এই বিষয়টা নিয়ে এগোতে হবে যাতে অচল অবস্থা দূর হয়। এখন এই অচল অবস্থাটা তো আজকের নয়, দীর্ঘদিন ধরে চলছে। এই অচল অবস্থার পাণ্ডাকে সেটা আমরা জানি, তার এই উল্কা সদৃশ্য উত্থানের পিছনে কারণ কি সেটাও আমরা জানি। আমরা মানে পশ্চিমবঙ্গের মানুষ জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই অচল অবস্থাটা হচ্ছে কি শুধুমাত্র কিছু লোকের কায়েমি স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য? সাউন্ড রেকর্ডিস্ট, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, টি বয়, সেট তৈরি করেন যারা, এরকম সব মিলিয়ে 1000 লোক যুক্ত টলিপাড়ায়। তাহলে 1000 লোক, তার সঙ্গে যদি পরিবার পিছু আমি 4 জন ধরি, 40,000 মানুষ যুক্ত। এই 10,000 মানুষ কিন্তু কাজ পান না, এদের 1/5 হয়তো কাজ পান। বর্তমানে টালিগঞ্জে কটা ছবি তৈরি হয় বছরে? হাতে গোনা। 1,25 কোটি টাকা কোনো ছবির যদি বাজেট হয়, সেই ছবিকে আমরা বিগ বাজেটের ছবি বলি। আবার ওদিকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি দেখা গেলে অঙ্কটা অ্যাস্ট্রোনমিক্যাল, টেক্কা দেয় বলিউডের সঙ্গে। তাহলে অধিকাংশ ছবি হয় খুব অল্প বাজেটের। এখন এই ফেডারেশন কি বলছে? ধরুন আপনার ছবি করতে গেলে আপনার লাগবে 20 জন টেকনিশিয়ান। ফেডারেশন বলছে 20 জন টেকনিশিয়ান নয়, 60 জন নিতে হবে। আপনার ছবির চরিত্রে সবকটা চরিত্র ধরুন টাক মাথা, আপনাকে হেয়ার ড্রেসার নিতে হবে। আপনি আউটডোরে শুধু 2-3টে ট্রেনের শট নেবেন, তার জন্য আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে হবে, মেকআপ আর্টিস্ট নিতে হবে, হেয়ার ড্রেসার নিতে হবে, সব ঠিক করে দেওয়া হয়েছে। এই যে রুল সেট করে দেওয়া হচ্ছে, আপনি বলছেন পান্ডাটাকে আমরা সবাই জানি, কিন্তু সেই পান্ডার কি স্বার্থ রয়েছে, আর সেই পান্ডাটাই বা কে? ওই যে আপনারা যে অনুষ্ঠানটার নাম দিয়েছেন বিশ্বাসে অবিশ্বাস, ওর মধ্যেই ওই পান্ডার নামটা লুকিয়ে রয়েছে। তার কি স্বার্থ? সে কেন রুল সেট করে দিচ্ছে যে এতজনকে নিতে হবে? করবেন দাদাগিরি, যিনি কোনোদিন ক্যামেরার পিছনে দাঁড়াননি, কোনো যোগ্যতা নেই ছবি পরিচালনা করার, কোনো যোগ্যতা নেই টেকনিক্যাল হ্যান্ড হিসাবে কাজ করার, প্রভাবশালী দাদার
দাপটে তিনি এখানে রাজ কায়েম করেছেন। তার মানে আপনি বলতে চাইছেন যে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে আমরা প্রভাবশালী তত্ত্বের কথা শুনতে পাই, দাদা নেতাদের কথা শুনতে পাই, এখানেও কি তেমনটাই চলছে? অবশ্যই, নইলে এই লোকটির এত দাপট হয় কি করে? যখন কথা বলবেন দেখবেন যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মিষ্টি মিষ্টি করে কথা বলছে, রেগে গেলে তর্জনী উঁচিয়ে কথা বলে, কিন্তু তার কথার মধ্যে কিছুটা রিজনিং থাকে। এই মাতব্বর যে টেকনিশিয়ানদের জন্য কিছু করেনি তা নয়, টেকনিশিয়ানদের পরিবারের বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে ফেডারেশন উদ্যোগী হয়েছে, তারা হেলথ ইন্স্যুরেন্স পেয়েছে, ঠিক আছে, তার মানে এই নয় যে কোনো ফতোয়া জারি করার অধিকার জন্মায়। একজন পরিচালক কজন টেকনিশিয়ানকে নিয়ে কাজ করবেন সেটা নির্ধারিত হয় ছবির প্রয়োজনীয়তার নিরিখে। যে কাজটা 10 জন টেকনিশিয়ানে করে ফেলা যায় স্বচ্ছন্দে, সেই কাজটা যদি আপনাকে 50 জন টেকনিশিয়ানকে নিয়ে করতে হয়, যার 40 জনের কোনো কাজ নেই, তাকে আপনাকে পয়সাটা দিতে হবে, এটা তো অযৌক্তিক ফতোয়া। কিছুদিন আগে, বছরখানেক আগে, এরকম একটা হয়েছিল, ওই রাহুল পরিচালক, তাকে কাজ করতে দেবে না, টেকনিশিয়ানরা বয়কট করছে। তবে ওই ছেলেটি একটা বড় প্রোডাকশন হাউসের অ্যাপয়েন্টেড ডিরেক্টর ছিল, সেই প্রোডাকশন হাউসের স্বার্থযুক্ত ছিল, তখন বিষয়টা কিছুটা একটা সমাধান হয়। এগুলো কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। এখন অনির্বাণ কাজ পাচ্ছে না, জুন মাসে দেবের রঘু ডাকাতের পরে ওর হাতে কোনো কাজ নেই। পরমব্রত কি চপের দোকান দেবে? সুদেশ নাদি কাজ করতে পারছেন না। সৃজিত এই বিষয়টাকে দেখেই চুপচাপ রয়েছে। হ্যাঁ, তাহলে কেউ কেউ আপোষ করে নিচ্ছে। পরমের রাতে হয়তো বলিউডের কাজ আছে, অনেকের তো তা নেই, এরা মৌচাকে ঢিল মেরেছেন। এখন প্রযোজক পরিচালকরা কি বলছে অনির্বাণের ক্ষেত্রে? ও খুব ভালো অভিনেতা, কিন্তু ওর মতো চরিত্র সামনে আসছে না, ভালো চরিত্র আসলে ওকে আবার আমরা নেব। এগুলো হচ্ছে ছেলে বুলোনো কথা। ওই প্রযোজক পরিচালকদের কানে কানে কেউ কেউ এসে বলে গিয়েছেন যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, তাই তারা ভয় পেয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। এই অদৃশ্য শক্তিটাই তো টলিপাড়াকে নিয়ন্ত্রণ করছে। বছরখানেক আগে বাংলাদেশের একটা বড় প্রোডাকশন হাউস এখানে কাজ করবে বলে এসেছিল, এমন উৎপাত করে, এই যাদের নাম আপনারা বলছেন, ওই বিশ্বাসী অবিশ্বাস, ওই বিশ্বাস, তারা বাধ্য হয় এখান থেকে পাত্তারি গুটোতে। তারা বলেছিল আমি বাংলাদেশে নিয়ে যাব কলা কুশলী অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান সবাইকে, ফ্লাইট ফেয়ার হোটেলের খরচ সব কিছু মিলিয়েও কম পয়সা লাগতো। কাজ করতে এসছিলেন এখানে, কিন্তু কাজ করতে পারলেন না। ওই 10 জনের যে কাজটা 10 জনে করা যায় 50 জনকে নিয়ে করতে হবে। কেন? এটা কোন ধরনের গণতন্ত্র? এই ফতোয়া জারি করার অধিকার কে দিল? মামলা টামলা হয়েছে, যারা মামলা করেছিলেন তারা আবার ভয় পেয়ে না ভক্তিতে অবস্থান বদল করে ঝাঁকের কই ঝাঁকে হয়ে গেছেন। কিছু আছেন যারা এখনো চালিয়ে যাচ্ছেন, কাজ পাচ্ছেন না। অনির্বাণের কথা তাই বললাম, রঘু ডাকাতের পরে ওকে কোনো ডাকা হচ্ছে না, কি একটা মিউজিক ভিডিও করছে টচ্ছে শুনছে। তা পরমব্রত কি চপের দোকান দেবে? কি করবে? এই বাঁদরামি কতদিন চলবে? এই বাঁদরামি কতদিন চলবে? এরা কারা? একে শিল্পটা ঢুকছে, এ তো মরার উপর খাড়ার খা। আপনি যেটা বললেন যে একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য ভয় কাজ করছে, এই অদৃশ্য শক্তি যে আজ রাজ করছে ইন্ডাস্ট্রিতে, সেই ক্ষমতা তো ইন্ডাস্ট্রির লোকেরাই তাদের হাতে তুলে দিয়েছে। তাহলে তাদের হাতে এই পাওয়ারটা এলো কি করে? এই উত্থানটা কিভাবে? সেই শুরুর গল্পটা একটু শুনবো। শুরুর গল্প কিছু নয়, এর আগে যারা রাজ্যের শাসন ক্ষমতায় ছিল তাদের লোকও এরকম বিশ্বাসদের মতো ছিল।
কোনো টেকনিশিয়ান যদি দুর্ঘটনায় মারা যেতেন সঙ্গে সঙ্গে তারা বন্ধ ডেকে দিতেন, 4 দিনের জন্য কর্মবিরতি, তারপরে মিটিং করে ঠিক হবে। যুগে যুগে এই ধরনের ক্যারেক্টারের আবির্ভাব হয়। এরা ক্ষমতাসীন লোকজনের স্নেহধন্য হয়। এরা চায় পরিচালক, অভিনেতা, প্রযোজকরা এদের কাছে নত জানু হয়ে থাকুক। তখন তারা কলাটা মূলটা দেবে, কিছুটা অনুগ্রহ বিতরণ করবে। আপনি ওই যার নামে আপনারা অনুষ্ঠান করছেন, কোনো পরিচালক বা প্রযোজক তাকে যদি ফোন করে বা দেখা করে কিছু অনুরোধ করেন, তিনি সে অনুরোধ রাখবেন। কিন্তু তাকে যদি চ্যালেঞ্জ করা হয়, সেটা ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়। ক্ষমতা কখনো চ্যালেঞ্জ সহ্য করতে পারে না, এটা পৃথিবীর নিয়ম। ক্ষমতাকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন ক্ষমতা আঘাত করে। তখনই বলা হয় যে অনির্বাণের জন্য কোনো চরিত্র নেই। তখনই পরমব্রত কাজের সুযোগ পায় না, ইন্দ্রনীল কাজ করতে পারে না, সুদেশনাদি কাজের জায়গা পান না। ওরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন। ওরা যদি ক্ষমতার কাছে নত জানু হয়ে কিছু আবদার করতেন, ক্ষমতা সেই আবদারটা মেনে নিত। পৃথিবীতে কোথাও কোনো দেশে ক্ষমতা কখনো চোখে চোখ রেখে কথা বলা সহ্য করে না। মানে একটা আনুগত্য, বশ্যতা, এই বিষয়গুলো কোথাও গিয়ে চলে আসছে। এই যে শিল্পীরা কাজ পাচ্ছেন না, চ্যালেঞ্জ করার জন্য কাজ পাচ্ছেন না আপনার কথায়, তারা তো চলে যাবেন বাংলা ছেড়ে, তারা বলিউডে গিয়ে কাজ করবেন, সাউথে গিয়ে কাজ করবেন, যেমন শাশ্বত করছেন এখন বিভিন্ন জায়গায়, বাংলার বাইরে গিয়ে ছবি করছেন, সেখানে বাংলার মানুষজন তো বঞ্চিত হবে। বাইরে গিয়ে কাজ করার সুযোগ কজন পায়? শাশ্বতবাবু পেয়েছেন, পরম পেয়েছেন, বুম্বাদা পেয়েছেন। আচ্ছা, টলিউডের জ্যাঠামশাইদের কি ভূমিকা? তারা কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারছে না? কলাটা মূলটা আসে। এত ইনসেনসিটিভ বিষয় তো আমরা ভাবতেই পারি না, ভয়ঙ্কর রকম ইনসেনসিটিভ। আচ্ছা, অনেক অভিনেতা, পরিচালক বলেন যে এই ইন্ডাস্ট্রিটা সবাইকে নিয়ে চলে, এটা টিম ওয়ার্ক। ক্যামেরার সামনে বাইট দেন, হ্যাঁ আমরা তো ক্যামেরার সামনে, যারা ক্যামেরার পিছনে আছে তাদের ভূমিকা কি কম? এটা কতটা ভিতর থেকে বলেন আমার মনে সন্দেহ আছে। তার কারণ ওই টলিউডের অভিনেতা অভিনেত্রীরা শুটিংয়ের ফাঁকে, লাঞ্চ ব্রেকে তাদের জন্য খাবার আসে কলকাতার অভিজাত রেস্টুরেন্টগুলো থেকে। কখনো থাই ফুড, কখনো জাপানিজ ফুড, কখনো চাইনিজ, কখনো মোগলাই, কখনো তারা সাউন্ডের ছেলেটা, মেকআপ আর্টিস্ট, সেট ডিজাইনার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এদের সঙ্গে বসে খান। তাদের কথা ভাবেন? ভাবেন না তো, ভাবেন না। টলিউডে কোনো ইউনিটি নেই। এই ইউনিটির সুযোগটা নিচ্ছে এই ভুঁইফোড় মাতব্বর। আমি সচেতনভাবে বলছি, ভুঁইফোড় মাতব্বর। একটা ইন্ডাস্ট্রিতে ছড়ি ঘোরাতে হলে সেই ইন্ডাস্ট্রির বেসিক যেটা কাজকর্ম, আমি টেকনিশিয়ানদের দিয়ে সংগঠন করলাম। আচ্ছা, আমি টেকনিশিয়ানদের কাজের অওয়া কখ জানি, ক্যামেরার প্যান কি করে করতে হয় জানি, কোন অ্যাঙ্গেলে ছবি তুললে ভালো হয় জানি, আমি সাউন্ডের মেশিন হ্যান্ডেল করতে জানি, আমি জানি না। আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার মাথার উপর প্রভাবশালীদের হাত আছে, আমি মনে করছি এটা আমার জমিদারি, আমি যা বলবো সেই হুকুম মানতে সবাই বাধ্য। এটা হতে পারে? এটা গণতান্ত্রিক পরিমণ্ডল? এর দায় কার? এর দায় তো আমি ওই যার নামে আপনারা অনুষ্ঠান করেছেন, বিশ্বাস অবিশ্বাস, শুধু তাদের নয় তো, পরিচালকরা দায় এড়াতে পারেন, কিছু অভিনেতা দায় এড়াতে পারেন। অনেক সময় কুম্ভীর আশ্রু ফেলেন তারা টেকনিশিয়ানদের জন্য। আমি শুনেছি তখনকার দিনে সেসব ফিল্মের ম্যাগাজিন বেরোতো, উল্টোরথ টুলতোরথ, যে উত্তমবাবুর অসম্ভব দরদ ছিল টেকনিশিয়ানদের জন্য, খুব নিভৃতে সাহায্য করতেন।
দুস্থ কলাকুশলীদের, টেকনিশিয়ানদের জানতে দিতেন না। আপনি সাহায্য তখনই সাহায্য হয় যখন সাহায্যকারী গোপনে সাহায্য করে। কাউকে সাহায্য করলাম আর সেটা মিডিয়াতে বললাম, সেটা আত্মপ্রচার হয়। এখন যেটা দেখা যাচ্ছে যে যারা মামলা করেছিলেন তাদের মধ্যে অনেকেই সরে আসছেন এবং আপোষ করে নিচ্ছেন। কি ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে তাদের? ওই দেখছেন না, যারা বেয়ারা তারা কাজ পাচ্ছে না, অনির্বাণ কাজ পাচ্ছে না রঘু ডাকাতের পরে। তা অনির্বাণের কি অভিনেতা হিসাবে যোগ্যতা নেই? বাংলার মানুষ তো তার অভিনয় প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে, বরং পাচ্ছে না। ঠেঁটা হলে চলবে না, আপনাকে প্রভু ভক্ত হতে হবে। আমলারা কি বলে? স্যার স্যার বলে। আবার এমন আমলা আছে স্যার বলে না, বলে স্যার 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 স্যার। এরা হচ্ছে এইরকম। এদের মেরুদণ্ড দেখলে সরীসৃপরা লজ্জা পাবে, এই সমস্ত। তা ইউনিটি নেই, ইউনিটি নেই। তারপর এটা আরও যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটির অভাব আপনি যেটা বলছেন, সেখানে অনেকজন আপোষ করে নিচ্ছেন। আবার আপনি একটা কথা বললেন যে বলে দেওয়া হচ্ছে, একেবারে রুল সেট করে দেওয়া হচ্ছে যে এতজন টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হবে। অনেকেই বলছেন, সৃজিত মুখার্জির মতো অনেকেই বলছেন, যে অনেক পরিচালকরা বলছেন যে এই লড়াইটা কিন্তু পরিচালকদের নয়, এটা প্রডিউসারদের। কারণ প্রডিউসাররা টাকাটা খরচা করেন। না না, বাংলা সিনেমার বাজেট কি? আমি তো বললাম 1,25,00,000 টাকা যদি একটা বাজেট হয়, বলা হয় বিগ বাজেটের ছবি। দক্ষিণে বলিউডে জল গরম হয় না এই টাকায়। তারপরে অর্ধেক ছবি লাভের মুখ দেখে না। স্যাটেলাইট রাইট বিক্রি করে, ওটিটি বিক্রি করে যা পয়সা হয়, হলে কটা চলে বাংলা ছবি? খুব ভালো ছবি হলে 2-3 সপ্তাহ চলে, খুব ভালো ছবি হলে। তাহলে প্রডিউসার দেবে কোত্থেকে টাকা? আরে আমার যে কাজটা 10 জন টেকনিশিয়ানকে দিয়ে হয়ে যায় হাসতে হাসতে, আমি ওই ফতোয়ায় কেন আমি 40 জনকে নেব? কেন নেব? বাকি 30 জনের তো কোনো কাজ নেই। সম্পূর্ণ অগণতান্ত্রিক স্বেচ্ছাচার। তার খেসারত দিচ্ছে কারা? ওই গরিব টেকনিশিয়ানরা, মেকআপ আর্টিস্ট, সাউন্ড রেকর্ডিস্ট, সহকারী পরিচালক, আর্ট ডিজাইনার, হেয়ার ড্রেসার, টি বয়, এরা। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজ করছেন কিন্তু লুকিয়ে কাজ করছেন, ফেডারেশনকে না জানিয়ে কাজ করছেন। এতে আখেরে ক্ষতিটা কার হচ্ছে? পাপি পেট কা সওয়াল। সংসারটা চলবে কি করে? সংসারটা চলবে কি করে যদি কাজ না করে? আবার জানতে পারলে ফেডারেশন শাস্তির খাড়া নেমে আসবে। বাচ্চার দুধ কিনতে হবে, স্কুলের ফিস দিতে হবে, টাকাটা কোত্থেকে আসবে? করছেন, বাধ্যই করছেন। এই মাৎসন্যায় অরাজকতা থেকে মুক্ত হোক টলিপাড়া। সবার দায়িত্ব, প্রযোজক, পরিচালক, অভিনেতা, সহকারী পরিচালক, টেকনিশিয়ান, সবার দায়িত্ব। এবং আমি এটা বলবো যে সাধারণ মানুষের সচেতনতা। আরে এরা তো আমাদের সমাজেরই অঙ্গ, এরা তো আমাদের সহনাগরিক। এই শিল্পটা ঢুকছে, টালিগঞ্জ ঢুকছে, এগুলো হচ্ছে মরার উপর খাঁড়ার ঘা। ওই বিশ্বাসদের কিছু ক্ষতি হবে না, তারা বহাল তবিয়তে থাকবেন। পরবর্তীকালে এই বিশ্বাসের জায়গায় অন্য বিশ্বাস আসবেন। তাহলে এটাকে যদি বিনষ্ট না করা যায়, এই প্রবণতা, এই স্বেচ্ছাচার, এই মাৎসন্যায়কে যদি উপরে না ফেলা যায়, কোনো দিন টলিপাড়া তার স্বাভাবিক ছন্দে ফিরবে না। এই বিশ্বাসদের কথা আপনি বারবার বলছেন অদৃশ্য ভয়, অদৃশ্য হাত কাজ করছে। এই বিশ্বাস কারা? আপনি কি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের কথা বলছেন? দেখুন, এই বিশ্বাস কারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। হ্যাঁ, এটা নতুন করে আমি আর কি পরিষ্কার করে বলবো?
আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে, সবাই জানে। আপনি আমাকে হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা জিজ্ঞেস করেননি যে আমি বলে আপনার দর্শকদের সমৃদ্ধ করব। আপনার দর্শকরা জানেন এরা কারা, এদের ক্ষমতার উৎস কি। আর একটা আমার শেষ প্রশ্ন, যে এখন একটা কথা প্রায় শোনা যায় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। যখন সাউথের মুভি বা বলিউডের সিনেমা হয় তাদের তো বলতে হয় না যে আমাদের সিনেমার পাশে দাঁড়ান, যেখানে একটা সিনেমা রিলিজ করলো, সেই প্রডিউসার সেই ডাইরেক্টর দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, আপনি তো নিজের চেনা হন। কিছু সাংবাদিকের কাছে উপহার পৌঁছে যাচ্ছে, ভালো রিভিউ দাও। তার নিজের ছবিটা হয়ে গেল, সে সব ভুলে গেল, তখন আর বলবে না যে টলিপাড়ার পাশে দাঁড়ান। এরা অত্যন্ত স্বার্থকেন্দ্রিক, ব্যক্তি স্বার্থকেন্দ্রিক, শুধু নিজের টুকু। আমি তাই বললাম আপনাকে আগে, নায়ক নায়িকা পরিচালকরা যখন লাঞ্চ করেন তাদের খাবার কোত্থেকে আসে খোঁজ নেবেন। শহরের অভিজাত থাই রেস্তোরাঁ, জাপানি রেস্তোরাঁ, চাইনিজ রেস্তোরাঁ, মোগলাই রেস্তোরাঁ থেকে আসে। আর কখনো তারা কি একসঙ্গে হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, টি বয়, সাউন্ডের ছেলেটা তাদের সঙ্গে ভাগ করে খান? আগে সেটা করুন, তারপরে সব বড় বড় কথা বলবেন। ক্যামেরার সামনে বড় বড় কথা বলতে খুব ভালো লাগে। আপনি আচরি ধর্ম পরের শেখাও। সবাই এই গোত্রের নয়, এমনও অনেকে আছেন যারা খুব সহমর্মী, তারা সব কিছু নীরবে করেন। আমি তো উত্তমবাবুর কথা বললাম, যারা পুরনো যুক্ত টলিপাড়ার সঙ্গে, তারা জানেন উত্তমবাবু কতভাবে সাহায্য করতেন, প্রকাশ্যে আনতেন না। আপনি সাহায্যটা তখনই আন্তরিক হয় যখন সেই সাহায্যের কথা অন্যরা জানতে না পারে। আমাদের রাজ্যে অন্যান্য সব ক্ষেত্রে যে প্রভাবশালী তত্ত্ব কাজ করছে সেই বিষয়টা আপনি আগেই পরিষ্কার করে বললেন যে এখানেও একটা প্রভাবশালী তত্ত্ব কাজ করছে। আর একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে কাটমানির বিষয়ে, যে যে পারিশ্রমিক পাচ্ছেন টেকনিশিয়ানরা বা শিল্পীরা, তাদের সেই পারিশ্রমিকের ভাগ দিতে হচ্ছে, কাটমানি দিতে হচ্ছে, কমিশন দিতে হচ্ছে। এই জায়গাটায় কি বলবেন যে এই কাটমানির বিষয়টা? এটা তো সর্বত্র আছে, এটা কোনো ওখানে কোনো নয় আর কি, নতুন কথা নয়। আপনি কাগজে দেখেন না যে 100 দিনের এই আবাস যোজনার বাড়ি পেতে হলে ঘুষ দিতে হয়? এখানেও কি ব্যবসা চলছে? সর্বত্র ব্যবসা চলে। কাটমানি সংস্কৃতি সর্বত্র আছে। তবে এটা শুধু পশ্চিমবঙ্গের ফেনোমেনন নয়, এটা সারা ভারতবর্ষের ফেনোমেনন। কোথাও এর ব্যতিক্রম হয় না। এই যে গুজরাটে ব্রিজ ভেঙে পড়ল, অনেকে গুজরাট মডেল দেখেন না, তো গুজরাটেও তো ব্রিজ ভেঙে পড়ে, দুর্নীতি হয়। বিহারে ফ্লাইওভার ভেঙে পড়ছে, দুর্নীতি হয়। তাই বললাম এটা সর্বত্র এই প্রবণতা আছে, কম বেশি কম বেশি কম বেশি। তাই টলিপাড়ায় যে আপনি কাটমানির কথা বললেন, এই সংস্কৃতি শুধু টলিপাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু পশ্চিমবঙ্গেরও ফেনোমেনন নয়, এটা সারা ভারতবর্ষের ফেনোমেনন। টলিউডে কি আবার সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশ ফেরা সম্ভব? সবাইকে উদ্যোগ নিতে হবে, সরকারের একার দায়িত্ব নয়। অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ফেডারেশন, প্রযোজক, সবাইকে বসে আলোচনার মাধ্যমে সলিউশন করতে হবে, পাকাপাকি সলিউশন, আটখাচড়া সলিউশন না। 1 বছর আগেও অচল অবস্থা হয়েছিল, মিটে গেছিল। টেম্পোরারি সলিউশন, পার্মানেন্ট সলিউশন করতে হবে, নাইলে কিন্তু টলিপাড়ার ভবিষ্যৎ অন্ধকার। অনেক ধন্যবাদ অর্কপ্রবোধা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। টলিউডের অন্দরের বিশ্বাস রাজের দাপটের কথা আপনারা শুনলেন, আর প্রতি পর্বেই সেই কথাই আপনাদের সামনে বারংবার তুলে ধরেছি আমরা। টলিউড ঐক্যবদ্ধ না হলে, জোটবদ্ধ না হলে এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বিশ্বাসে অবিশ্বাসের আরও পর্ব দেখতে হলে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়।